नमस्कार बंधुरा सन्तु एकाडेमी यूट्यूब चैनले तुम्हारे स्वागत। तो देखो आज के আমরা জিকে প্র্যাকটিস সেট 6 নিয়ে আলোচনা করব। এর আগে 1 থেকে 5 পর্যন্ত যে সব সেটগুলো দিয়েছি যারা এখনো দেখোনি তারা কিন্তু অবশ্যই কিন্তু সেটগুলো দেখে নিও। তোমরা দেখলেই বুঝতে পারবে যে তোমরা কতটা সুন্দরভাবে জিকে ক্লাস করানো হয়। এবার না দেখলে তো বুঝতে পারবে না, এবং যদি দেখে ভালো লাগে তবে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এবং পাশের বেল আইকনটা অন করে দিও। তো চলো আর বেশি কথা না বাড়িয়ে আজকে আমরা যে জিকে প্র্যাকটিস নাম্বার 6 সেটা নিয়ে আলোচনা করি। দেখো ফার্স্ট কোশ্চেন কী আছে বলছে, কোফি আত্তা আন্নান যিনি জাতিসংঘের 7ম মহাসচিব হিসাবে দায়িত্ব পালন করেছিলেন তিনি কোথাকার অধিবাসী? কোথাকার আদিবাসী বা অধিবাসী, যাই হোক। তো নরওয়ে, পর্তুগিজ, ঘানা নাকি উপরের কোনোটিই নয়। তো তিনি কিন্তু ঘানার আদিবাসী। তো এই কোশ্চেনগুলো কিন্তু খুব দেয় যে এই যে বর্তমানে যে তোমার কি আছে অ্যান্তোনিও গুতেরাস তোমরা জানো, এবং তার পুরো নামও দিতে পারে। তো এটাও মনে রাখো, বর্তমানে যে তোমার জাতিসংঘের যে মহাসচিব, এই রিসেন্ট তো আর একটা লেটেস্ট খবর যে প্রথম, মনে রেখো যে ভীষণ আগামী দিনে কিন্তু ভীষণ গুরুত্বপূর্ণ খবর, যে প্রথম কোন দেশ জাতিসংঘের মহাসচিবকে ডিরেক্টলি চ্যালেঞ্জ করেছে কি তার দেশে না আসার, মানে তার দেশে আসলেই সে হয়ে যেতে পারে, সেই দেশ তাকে তোমার জেলে দিতে পারে। তো এটা মনে রাখো ইসরায়েল। লেটেস্ট কাহিনী যেটা হচ্ছে খুব চর্চিত বিষয় বর্তমানে, তোমরা যারা একটু ফরেন যে অ্যাফেয়ার্স এগুলো ফলো করো, তো লেটেস্ট যে ইরান থেকে যে 180টা মিসাইল, মানে যেটা তোমার খবরে যা প্রকাশিত হচ্ছে 180টা মিসাইল নাকি তোমার ইসরায়েলে পড়েছে। তো সেই কারণে এই নিয়ে অ্যান্তোনিও গুতেরাস ডিরেক্টলি ইরানকে কিছু বলেনি, হ্যাঁ। তো সেই কারণেই ইসরায়েল তোমার অ্যান্তোনিও গুতেরাসের উপর একটু জাস্ট রাগান্বিত হয়েই কথা বলেছে। ওকে, তো এটা কিন্তু এই ভারত মানে সারা পৃথিবীর ইতিহাসে প্রথম, হ্যাঁ, কোনো দেশ এরকম চ্যালেঞ্জ করেছে কোনো মহাসংঘের এই জাতিসংঘের মহাসচিবকে। ক্লিয়ার? তো ইসরায়েল কিন্তু আগামী দিনে যে কোনো পরীক্ষার জন্য কিন্তু এটা গুরুত্বপূর্ণ। আর ইসরায়েল, লেবানন, আমি তোমাদের বলে দিচ্ছি এখনই, ইসরায়েল, লেবানন, ইরাক, হ্যাঁ, তারপরে সিরিয়া, ইরান, এই যে আশেপাশে মধ্যপ্রাচ্যের যে দেশগুলো, তো এই সব দেশের এখন বর্তমান প্রেসিডেন্টকে, তারপরে বিদেশমন্ত্রীকে, হ্যাঁ, ভারতের বিদেশমন্ত্রী ওই দেশে কে, তো ভারতে তোমার রাষ্ট্রদূত কে আছে, বিদেশমন্ত্রী বলছি কারণ রাষ্ট্রদূত কে আছে ওই দেশে। তো এই টাইপের কোশ্চেনগুলো আগামী দিনে কিন্তু যে কোনো পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ, তোমাদের আগে থেকেই বলে দিলাম। আমি সেইভাবেই বিভিন্ন কোশ্চেনের মাধ্যমে সেগুলো নিয়ে আসবো। ওকে, তো অ্যান্তোনিও যে গুতেরাস বর্তমান মহাসচিব, তার অ্যাকচুয়ালি পুরো নাম কি? অ্যান্তোনিও ম্যানুয়েল ডি অলিভেইরা গুতেরাস। কি বললাম আমি? পুরো নাম লিখলাম না, অ্যান্তোনিও ম্যানুয়েল ডি অলিভেইরা গুতেরাস। ওকে, তিনি একজন কোথাকার নাগরিক? পর্তুগিজের নাগরিক। তাহলে বর্তমানে যে আছে সে হচ্ছে পর্তুগিজের নাগরিক। এবং কোফি আত্তা আন্নান তিনি কিন্তু ঘানার নাগরিক। আচ্ছা, কত সালে কোফি আত্তা আন্নান তোমার জাতিসংঘের মহাসচিব হন? তো মনে রাখবে 1917, তাই না? এই 1997। ওকে, 1997, 1997 সাল থেকে কিন্তু এই তো কোফি আত্তা আন্নান কিন্তু তোমার জাতিসংঘের মহাসচিবের পদ অলঙ্কৃত করেন। ওকে, চলো পরবর্তী কোশ্চেন দেখো। বলছে জাদুগুড়া বা যদুগুড়া অনেক জায়গায় থাকে, তো একটা ইউরেনিয়াম খনি, ভারতের একটা ইউরেনিয়াম খনি। বলছে যা ভারতের কোন রাজ্যে অবস্থিত? তো ঝাড়খণ্ড, মধ্যপ্রদেশ, উড়িষ্যা নাকি রাজস্থান? তো রাইট আনসার অপশান নাম্বার এ, ঝাড়খণ্ডে কিন্তু এই যদুগুড়া যে ইউরেনিয়াম খনি সেটা ঝাড়খণ্ডে অবস্থিত। এবার দেখো এইখানে আচ্ছা আর একটা ইউরেনিয়াম খনি আছে যেটা হচ্ছে এর আগের কোনো ভিডিওতে পড়েছিলাম, তুমম্মালা পল্লে খনি। তো ওই খনিটা কোথায় আছে? ওটাও কিন্তু ইউরেনিয়াম খনি, এবং ভারতের সবথেকে বড় বলতে পারো ইউরেনিয়াম খনি তোমার হচ্ছে অন্ধ্রপ্রদেশ, এপিতে আছে, তাই না? অন্ধ্রপ্রদেশে কিন্তু সেই খনিটা আছে। আর যদুগুড়া ঝাড়খণ্ডের কোন জেলায় আছে? সিংভূম জেলায়। তো ঝাড়খণ্ডের সিংভূম জেলায় কিন্তু এই যদুগুড়া যে ইউরেনিয়াম খনি সেটা কিন্তু আছে। নেক্সট কোশ্চেন, ভারতের কোন রাজ্য তুলা উৎপাদনে সর্বশ্রেষ্ঠ? উত্তরপ্রদেশ, মধ্যপ্রদেশ, কর্ণাটক নাকি মহারাষ্ট্র? তো মহারাষ্ট্র কিন্তু তুলা উৎপাদনের সর্বশ্রেষ্ঠ। এবং তুলা বা কার্পাস উৎপাদন কোথায় ভালো হয়? কোন মৃত্তিকায়? রেগুর মৃত্তিকা, তাই না? রেগুর মৃত্তিকা, এটা কিন্তু মনে রাখো, রেগুর মৃত্তিকায় কিন্তু, বা কালো মৃত্তিকা যাকে বলা হয়, সেখানে কিন্তু তুলা বা কার্পাস উৎপাদন সবথেকে ভালো হয়।
প্রথম ভারতীয় মহাকাশযান আর্যভট্ট কোন দেশের সহায়তায় উৎক্ষেপণ হয়েছিল? প্রথম যে ভারতীয় মহাকাশযান সেটা কোন দেশের সহায়তায় উৎক্ষেপণ হয়েছিল? তো ভীষণই গুরুত্বপূর্ণ, ফ্রান্স, আমেরিকা, রাশিয়া নাকি ব্রিটেন? তো মনে রাখবে সোভিয়েত রাশিয়া, তখনকার সময় কিন্তু রাশিয়া ছিল না, সোভিয়েত রাশিয়া কিন্তু সেই যে আর্যভট্ট আমাদের যে ভারতের প্রথম যে তোমার স্যাটেলাইট বা পরীক্ষামূলক স্যাটেলাইট বা কি বলে আরে মহাকাশযান, তো সেটা উৎক্ষেপণ করেছিল কে? সোভিয়েত রাশিয়া। এবং পরীক্ষায় যেটা দেয় আর একটা কোশ্চেন, যদি বলা হয় যে ভারতীয় মহাকাশযান মানে প্রথম টেলিকমিউনিকেশন স্যাটেলাইট যদি বলা হয় কোনটি, তখন কিন্তু হবে অ্যাপেল। হ্যাঁ দেখো, যদি বলা হয় প্রথম ভারতীয় মহাকাশযান তাহলে আর্যভট্ট, কিন্তু প্রথম টেলিকমিউনিকেশন স্যাটেলাইট, কমিউনিকেট করা, টেলিকমিউনিকেশন, তো তখন হবে কিন্তু অ্যাপেল। নেক্সট কোশ্চেন, চলো। বলছে কর্ণাটকে নববর্ষ কী নামে পরিচিত? বেস্টু ভার্টস, বিশু, পুথান্ডু, উগাদি। দেখো পুথান্ডু আগের দিনই বলেছিলাম পুথান্ডুটা কি, তোমাদের খেয়াল আছে নিশ্চয়ই যে পুথান্ডু যেটা হচ্ছে তোমার তামিল নববর্ষকে বলা হয় পুথান্ডু। এর আর এক নাম হচ্ছে তোমার কি এটা বলেছিলাম, তামিল নববর্ষ নামটা আমারও মনে পড়ছে না, আরে বিরুষা পাপাপ্পু এরকম কিছু একটা নাম, যাই হোক। তো এগুলো কি, দেখো নাম তো তোমার খেয়াল রাখার কোনো প্রয়োজন নেই, ও কাছাকাছি তুমি আইডিয়া পেয়ে যাবে। তুমি যখনই অপশানটা দেখবে না, তুমি যদি পড়ে থাকো না, তবে আইডিয়া তোমার লেগে যাবে। তো এটাই বলছি। তো পুথান্ডু বা ওইটা ঠিক আছে, যেটা তামিল নববর্ষ। আর কর্ণাটকে যে নববর্ষ সেটাকে বলা হয় উগাদি। এবার উগাদিরও আর একটা নাম আছে, আমার এই মুহূর্তে খেয়াল আসছে না, কিন্তু উগাদিরও কিন্তু একটা নাম আছে, যে উগাদি বা এরা আর একটা নামেও ডাকা হয়, এই মুহূর্তে খেয়াল নেই, তোমরা কমেন্টে জানলে বলো তো যে উগাদি উৎসবটাকে আর একটা কী নামে ডাকা হয়। চলো নেক্সট কোশ্চেন। বলছে নাইট্রোজেনের কোন অক্সাইডটি প্রশম হয়? নাইট্রিক অক্সাইড। দেখো এগুলো সংকেত কিন্তু জানতে হবে তোমাকে, যে সবসময় এই নাম দিয়ে দেবে তা না। নাইট্রিক অক্সাইডের সংকেত হচ্ছে NO। আচ্ছা, নাইট্রোজেন ডাইঅক্সাইড সংকেত হচ্ছে NO2, নাইট্রাস অক্সাইড সংকেত হচ্ছে N2O, আর কোনোটি নয়, যায় কোনোটি নয়। তো এই যে নাইট্রিক অক্সাইড, এই নাইট্রিক অক্সাইড কিন্তু অ্যাকচুয়ালি প্রশম অক্সাইড, ঠিক আছে, নাইট্রিক অক্সাইড প্রশম অক্সাইড। সেরকমভাবে মনে রেখো CO কার্বন মনোঅক্সাইড, এটা কিন্তু প্রশম অক্সাইড। দেখো আমি কিন্তু একটা জিনিস বলে দিচ্ছি, CO এটাও কিন্তু CO, কিন্তু এই CO আর এই CO কিন্তু আলাদা। বারবার বলছি পরীক্ষায় কিন্তু এই টাইপেরই কোশ্চেন দেবে, তোমাকে দুটোই CO দিয়ে দেবে, কিন্তু দুটো COর মধ্যে এই COটাকে বলা হয় কার্বন মনোঅক্সাইড, আর এই COটা হচ্ছে কিন্তু কোবাল্ট ধাতু, আরে কোবাল্ট মেটাল, যার অ্যাটমিক নাম্বার হচ্ছে 27। ক্লিয়ার? তো জিনিসগুলো দেখে করবে, কিন্তু তোমাদের এরকম থাকবে, তোমরা ভাবতে পারো একটা ছোটো আর একটা বড়ো কী আর পার্থক্য আছে। আরে ছোটো ও যেটা আছে ছোটো ও, সেটা হচ্ছে কোবাল্ট মেটালের কথা বলা হয়েছে, আর যেটা দুটোই সমান সেটা হচ্ছে কার্বন মনোক্সাইড গ্যাস, সেটা আলাদা। ক্লিয়ার? ওকে, তো এই জিনিসগুলো আমি অবশ্যই বলতে থাকবো। আচ্ছা, NOটাকে বলা হয় নাইট্রিক অক্সাইড, NOCO এটা প্রশম অক্সাইড। আচ্ছা, নাইট্রোজেন ডাই অক্সাইড অবশ্যই আম্লিক অক্সাইড। এই নাইট্রোজেন অক্সাইড এবার পরীক্ষা দিতে পারে, এই যে নাইট্রোজেন ডাই অক্সাইড এটাকে শনাক্ত করতে কোন পরীক্ষা দ্বারা শনাক্ত করা হয়? NO2কে। তো তখন মনে রাখবে যে বলয় পরীক্ষা। ওকে, বলয় পরীক্ষা, এই বাদামি একটা বলয় তৈরি হয়, এই বলয় পরীক্ষার মাধ্যমে কিন্তু নাইট্রোজেন ডাইঅক্সাইড গ্যাসকে অ্যাকচুয়ালি অক্সাইড গ্যাস না, মানে NO3 মাইনাস, এই যে NO3 মাইনাস যে আয়নটা, হ্যাঁ NO2কে না ডিরেক্টলি, এটা ভুল বললাম, আমি ঠিক করে দিচ্ছি। NO3 মাইনাস যে আয়ন, এই নাইট্রেট আয়নকে শনাক্ত করতে অ্যাকচুয়ালি বলয় পরীক্ষা করা হয়। ক্লিয়ার? এবং এই বলয় পরীক্ষায় যে বলয়ের যে ইয়েটা আসে, মানে বলয় পরীক্ষার যে বলয়ের যে সংকেতটা, সেই সংকেত পর্যন্ত কিন্তু রেলওয়ে গ্রুপ ডিতে দিয়েছিল। তো এই কারণে বলছি, আমি তোমাদের যখন গ্রুপ ডি আসবে তখন সায়েন্স এমনভাবে করাবো, তোমরা এই চ্যানেলে শুধু সায়েন্স করবে, আমি কথা দিচ্ছি তোমাদের আর কোথাও যেতে হবে না, কোনো দিকে কিছু করতে হবে না, তোমরা প্র্যাকটিস করতে পারো, মক টেস্ট দিতে পারো, সেটা তোমাদের। কিন্তু আমার যদি সায়েন্স, আমি ওটা ডিরেক্টলি বোর্ডে পড়াবো, গ্রুপ ডিটা শুধু আসতে দাও, বোর্ডে আমি ডিরেক্টলি তোমাদের সামনে পড়াবো, এবং সমস্ত কিছু যদি কোনো কোয়ারি থাকে তা একদিন তোমাদের থাকবে হচ্ছে শুধু কোশ্চেনের অ্যান্সার দেবো তোমাদের, যার যা কোয়ারি থাকবে। ক্লিয়ার? তো এরকমভাবে কিন্তু সেশনগুলো হবে। চলো, আর নাইট্রাস অক্সাইডের সঙ্গে তো N2O। আচ্ছা, N2O সম্বন্ধে একটা তথ্য দিয়ে রাখি, এই যে নাইট্রাস অক্সাইড যাকে বলা হয় N2O, একে বলা হয় কিন্তু লাফিং গ্যাস। ক্লিয়ার? এটাও তোমরা মাথায় রাখবে। নেক্সট কোশ্চেন, বৈদ্যুতিক সার্কিটে তড়িৎ প্রবাহের বিরোধিতার পরিমাপ হলো।
মানে তড়িৎ, ধরো তড়িৎ এই দিকে যাচ্ছে, একটা মনে করো এটা একটা বৈদ্যুতিক সার্কিট, তো তড়িৎ যাচ্ছে এই দিকে, তাহলে তার বিরোধিতা মানে তার বিপরীতে কে যায়, তো এটাই বলছে বিরোধিতার পরিমাপ কাকে দিয়ে, বিরোধিতার পরিমাপটা কাকে দিয়ে করা হয়, তো তড়িতের বিরুদ্ধে যে আচরণ করে তাকে বলা হয়, তাকে বলা হয় রোধ। তোমরা এটা জানো। রোধের একক কি, রোধের একক ওহম, সকলেই জানো। ওকে, কারেন্ট মানে কি, কারেন্ট মানে প্রবাহ মাত্রা, কারেন্ট মানেই তো তড়িৎ প্রবাহ মাত্রা, আর তড়িৎ প্রবাহ মাত্রার একক কি, অ্যাম্পিয়ার। আচ্ছা, ভোল্টেজ, ভোল্টেজ এর একক কি, বিভব প্রভেদ, ভোল্টেজ মানেই সেখানে বিভব প্রভেদ, অর্থাৎ বিভব প্রভেদের একক কি, ভোল্ট। আর চার্জ মানে কি, ইলেকট্রিক চার্জ, ইলেকট্রিক চার্জ মানে হচ্ছে সেখানে কুলম্ব। তো এই জিনিসগুলো কিন্তু খুব আসে, কুলম্ব, কুলম্ব হচ্ছে ইলেকট্রিক চার্জের একক হচ্ছে, হ্যাঁ একক হচ্ছে কুলম্ব। চলো, ভারতীয় জাতীয় কংগ্রেসের কোন অধিবেশনে মহাত্মা গান্ধী ব্রিটিশ শাসনের অবসানের জন্য স্পষ্ট আহ্বান জানান এবং ভারত ছাড়ো আন্দোলনের সূচনা করেন? তোমরা সকলেই জানো ভারত ছাড়ো আন্দোলন কবে হয়েছিল, 1942 সালের 8ই আগস্ট, তাই না? 1942 সালের 8ই আগস্ট কিন্তু এই ভারত ছাড়ো আন্দোলনের সূচনা হয়। এইটাই বলেছে যে এই যে ভারত ছাড়ো আন্দোলনের সূচনা করেন কোন অধিবেশনে, তো মুম্বাই অধিবেশন। তোমরা এগুলো জানো, কিন্তু এগুলো যারা, আচ্ছা একটা জিনিস তোমাদের বলে দিই, যারা আরপিএফ পরীক্ষা দিচ্ছ, আরপিএফে আমি প্রায় 60 থেকে 60 কি 61টা, আমি কিন্তু এরকম 50টা করে জিকে, তার মানে তুমি ভাবো 60টাও যদি দিয়ে রাখি, তার মানে 5 6 30, 3000 জিকে, শুধু 3000 না, 3000-এর সঙ্গে আমি এইভাবে অনেক এক্সট্রা তথ্য দিয়ে আছি। তোমরা যদি মনে করো সেই আরপিএফের জিকেগুলোও তোমরা দেখতে পারো, অনেক কিছু অ্যাডভান্স পাবে, অনেক অ্যাডভান্স পাবে। যারা নতুন ধরো এই লাইনে কম্পিটিটিভ লাইনে এসছো, যে পরীক্ষা দেবে, নতুন ছেলে মেয়ে, তারা কোথা থেকে কি পড়বে ধরো ভাবতে পারছো না, তোমরা শুধু আমার জিকে সেশনগুলো দেখে যাও, দেখবে অনেক উপকৃত হবে, অনেকটা উপকৃত হবে, পুরোপুরি তো বলবো না কিন্তু অনেকটা উপকৃত হবে। আচ্ছা, বেলগাঁও অধিবেশনে একমাত্র মনে রাখবে গান্ধীজি একটাই অধিবেশন করেছিল, এই বেলগাঁও অধিবেশন। ওকে, বেলগাঁও অধিবেশনটা খুব দেয় যে গান্ধীজি কোন অধিবেশনে সভাপতিত্ব করেছিলেন, কি ভারতীয় জাতীয় কংগ্রেসের কোন অধিবেশনে গান্ধীজি সভাপতিত্ব করেছিলেন, তো মনে রেখো বেলগাঁও অধিবেশন। ওকে, আর লখনৌ অধিবেশনে তো লখনৌ প্যাক্ট হয়েছিল, লখনৌ চুক্তি। আচ্ছা, এইখানে ভারত ছাড়ো আন্দোলন তো বললাম, ভারত ছাড়ো আন্দোলন তোমার 1942 সালে 8ই আগস্ট হয়েছিল। চলো পরবর্তী কোশ্চেন, ওরিয়েন্টাল ব্যাঙ্ক অফ কমার্স এবং ইউনাইটেড ব্যাঙ্ক অফ ইন্ডিয়া নিচের কোনটির সাথে একীভূত করা হয়, মানে একত্রিত করে দেওয়া হয়, অর্থাৎ মার্চ করে দেওয়া হয়, ওরিয়েন্টাল ব্যাঙ্ক অফ কমার্স আর ইউনাইটেড ব্যাঙ্ক অফ ইন্ডিয়া। তো এটা কার সাথে মার্চ করে দেওয়া হয়, ইউনিয়ন ব্যাঙ্ক অফ ইন্ডিয়া, ব্যাঙ্ক অফ বরোদা, পাঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্ক নাকি কানাড়া ব্যাঙ্ক? তো মনে রাখবে কানাড়া ব্যাঙ্কের সাথে, সরি পাঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্ক এর সাথে কিন্তু তোমার এই ওরিয়েন্টাল ব্যাঙ্ক অফ কমার্স এবং ইউনাইটেড ব্যাঙ্ক অফ ইন্ডিয়াকে মার্চ করে দেওয়া হয়। এর আগে কিন্তু ব্যাঙ্ক অফ বরোদার কথা বলেছিলাম, যেখানে হচ্ছে তোমার দেনা ব্যাঙ্ক, তাই না? দেনা ব্যাঙ্ক, আর একটা কী যেন ব্যাঙ্ক, বিজয়া ব্যাঙ্ক, তাই না? দেনা ব্যাঙ্ক, সেটা হচ্ছে কার সাথে, ব্যাঙ্ক অফ বরোদা, যে দেনা ও বিজয়া, আমি আর ব্যাঙ্ক লিখলাম না, দেনা ব্যাঙ্ক ও বিজয়া ব্যাঙ্ক, এই দুটো ব্যাঙ্ক মার্চ করে দেওয়া হয় কার সাথে, ব্যাঙ্ক অফ বরোদার সাথে। ক্লিয়ার? তো এইগুলো কিন্তু পরীক্ষায় আগামী দিনে তোমরা দেখতে পারবে। এবং কত তারিখে এটা ব্যাঙ্ক অফ বরোদার সাথে মার্চ করে দেওয়া হয় সেটাও বলেছিলাম, কত, 2019 কিন্তু 1 এপ্রিল থেকে এটা মার্চ করে দেওয়া হয়, 2019 1 এপ্রিল, কারণ আমাদের সেশন শুরু হয় তোমরা জানো 1 এপ্রিল থেকে 31 মার্চ পর্যন্ত, তাই না? এক বছর, যেটাকে বলা হয় কি অ্যানুয়াল ফাইন্যান্স। ওকে, আচ্ছা, পাঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্ক তো বললাম, এটা বললাম। আচ্ছা, এইখানে আর কিছু একটা জিনিস বলে রাখি, যে আরও কয়েকটা আছে, যেমন ইউনিয়ন ব্যাঙ্ক অফ ইন্ডিয়া, এই যে ইউনিয়ন ব্যাঙ্ক অফ ইন্ডিয়া যেটা হচ্ছে ইউবিআই, এটা কার সাথে মার্চ হয়, অন্ধ্র ব্যাঙ্ক আর হচ্ছে কর্পোরেশন ব্যাঙ্ক। ঠিক আছে, এই যে ইউনিয়ন ব্যাঙ্ক অফ ইন্ডিয়া, এটা হচ্ছে অন্ধ্র ব্যাঙ্ক, আমি এবি দিয়ে দিলাম, অন্ধ্র ব্যাঙ্ক আর হচ্ছে কর্পোরেশন ব্যাঙ্ক। ঠিক আছে, ইউনিয়ন ব্যাঙ্ক অফ ইন্ডিয়া কার সাথে মার্চ হয়, অন্ধ্র ব্যাঙ্ক এবং কর্পোরেশন ব্যাঙ্ক। ওকে, আর কানাড়া ব্যাঙ্ক সেটা হচ্ছে সিন্ডিকেট ব্যাঙ্কের সাথে একত্রিত হয় কানাড়া ব্যাঙ্ক। তো এই মার্চগুলো কে কার সাথে হয় সেগুলো আমি বিভিন্ন সেটের মাধ্যমে বলে দেবো, শুধু যেটা বলছি ভালো করে সেটা মন দিয়ে শুনে রাখবে, আর নাহলে পয়েন্ট আউট করতে পারো। ব্যাঙ্ক অফ বরোদা হচ্ছে দেনা ও বিজয়া ব্যাঙ্ক, পাঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্ক হচ্ছে ওরিয়েন্টাল ব্যাঙ্ক অফ কমার্স, আর ইউবিআই ইউনাইটেড ব্যাঙ্ক অফ ইন্ডিয়া। চলো পরবর্তী কোশ্চেন, নিচের কোনটি একটি ইনপুট ডিভাইস, স্পিকার, জয়স্টিক, মনিটর, প্রিন্টার? দেখো ইনপুট, তো ইনপুট ডিভাইস, স্পিকার তো আউটপুট, মনিটরও আউটপুট,
প্রিন্টারও আমাদের কি প্রিন্ট দেয় আউটপুট, তার মানে জয়স্টিক যেটা সেটা হচ্ছে একটা ইনপুট ডিভাইস। দেখো এইগুলো নিয়ে আমি এর আগে বহুতবার বলেছিলাম যে ইনপুট ডিভাইস যেমন আউটপুট ডিভাইস কোনগুলো হতে পারে, আউটপুট ডিভাইস কী কী হতে পারে, ইনপুট ডিভাইস কোনগুলো, এর আগে কিন্তু বহুবার বলেছিলাম। চলো পরবর্তী কোশ্চেন বলছে চন্দ্রযান দ্বিতীয় উৎক্ষেপণ করা হয়েছিল ড্যাশ রকেট দ্বারা। তো কোন রকেট দ্বারা? জিএসএলভি Mark 2 M1। দেখো Mark 1 তো ছিলই, কিন্তু M2 ছিল না, Mark 1 ছিল, তার মানে হয় এটা হবে না এটা হবে, কিন্তু Mark 3 তার মানে M1 ছিল অ্যাকচুয়ালি, তার মানে এইটাই হবে অ্যান্সার যে জিএসএলভি Mark 3 M1। এবং এর রিলেটেড প্রচুর কোশ্চেন কিন্তু আগামী পরীক্ষায় তোমরা পাবে। চন্দ্রযান 1, চন্দ্রযান 2, আদিত্য L1, এই তিনটে তোমরা কিন্তু ভালো করে পড়ে রেখো। এই তিনটে যে প্রোগ্রাম হয়েছিল চন্দ্রযান 1, চন্দ্রযান 2 এবং আদিত্য L1 যেটা হচ্ছে সূর্য মিশন, এই তিনটে কিন্তু তোমরা ডিটেলসে পড়ে রেখো। ক্লিয়ার? আচ্ছা, চন্দ্রযান 2 সম্পর্কে আর দুটো কথা বলি, যেটা হচ্ছে 2019 সালে এটা তোমার লঞ্চ করা হয়েছিল, তাই না? 2019 সালে লঞ্চ করা হয়েছিল এবং চন্দ্রযান 2 এর যে একটা অরবিটার যে ল্যান্ডার ছিল, ল্যান্ডারের নাম কি ছিল? বিক্রম হচ্ছে ল্যান্ডার, তারপরে রোভার যেটা হচ্ছে সেটার নাম ছিল প্রজ্ঞান, যত সম্ভব প্রজ্ঞান তোমার রোভার নামে ছিল, তাই না? এখানে একটু ডিটেলসে তোমরা পড়ে রেখো। কিন্তু অ্যাকচুয়ালি এই যে তোমার বিক্রম যে নাম দিয়েছিল, যে ইয়েটা ল্যান্ডারের নাম, সেটা অ্যাকচুয়ালি আমাদের তোমরা জানো এই বিক্রম সারাভাই এর নাম অনুসারে কিন্তু ওটা দেওয়া হয়েছিল। পরবর্তী কোশ্চেন, 2020 সালের পদ্মশ্রী প্রাপ্ত রানী রামপাল তিনি কোথাকার বাসিন্দা? হরিয়ানা, মহারাষ্ট্র, তামিলনাড়ু নাকি উত্তরপ্রদেশ? তো রাইট অ্যান্সার কি? হরিয়ানা কিন্তু এই রানী রামপাল 2020 সালের পদ্মশ্রী প্রাপ্ত যে রানী রামপাল তিনি কিন্তু হরিয়ানার বাসিন্দা। আচ্ছা, এই রানী রামপাল কোন খেলার সঙ্গে যুক্ত বলো তো? রানী রামপাল তিনি কিন্তু হকি খেলার সঙ্গে যুক্ত এবং তিনি হকির ক্যাপ্টেনও দল ছিলেন, মানে ক্যাপ্টেনও ছিলেন। ওকে, এবং তিনি হকি খেলার সঙ্গে যুক্ত। পরবর্তী কোশ্চেন, জেনেটিক কোডের ব্যাখ্যা এবং প্রোটিন সংশ্লেষণে এর কার্যকারিতার জন্য 1968 সালে নোবেল পুরস্কার দেওয়া হয়েছিল কাকে? আচার্য জগদীশচন্দ্র বসু, অমর্ত্য সেন, সুব্রমণ্যম চন্দ্রশেখর নাকি হরবিন্দ খুরানা? তো জেনেটিক কোড যখনই বলেছে তো ডক্টর হরবিন্দ খুরানা তিনি কিন্তু এই জেনেটিক কোডের ব্যাখ্যার জন্য তিনি 1968 সালে কিন্তু নোবেল পুরস্কার পেয়েছিলেন। এই নোবেল পুরস্কার দেওয়া হয় কত সাল থেকে তোমরা জানো? 1901 সাল থেকে। হ্যাঁ, সাধারণত 6টি বিষয়ে নোবেল পুরস্কার দেওয়া হয়। মনে রেখো যে অঙ্কে মানে ম্যাথে কিন্তু নোবেল পুরস্কার দেওয়া হয় না, ম্যাথে কিন্তু অ্যাবেল পুরস্কার দেওয়া হয়। কি নাম কি? অ্যাবেল পুরস্কার দেওয়া হয় এবং সেই পুরস্কার দেওয়া শুরু হয়েছিল যত সম্ভব 2000। তোমরা একটু আমাকে কমেন্টে জানিও, মাঝে মাঝে একটু ভুলে যাই। তো অ্যাবেল পুরস্কার কবে থেকে দেওয়া হয়? ম্যাথে অ্যাবেল পুরস্কার কবে থেকে দেওয়া হয়? আর অমর্ত্য সেন তিনি কত সালে তোমার নোবেল পেয়েছিলেন? তিনি কিন্তু অর্থনীতিতে নোবেল পেয়েছিলেন 1998। 1998 সালে কিন্তু অমর্ত্য সেন অর্থনীতিতে নোবেল পুরস্কার পান। আর সুব্রমণ্যম তিনি কিন্তু 1983, তাই না? সুব্রমণ্যম হচ্ছে 1983-তে কিন্তু তিনি নোবেল পুরস্কার পান। এবং কী কারণে? তিনি কিন্তু নক্ষত্রদের গঠন ও বিবর্তনের মানে অ্যাকচুয়ালি তিনি কিন্তু বলেছিলেন কি যে এই যে নক্ষত্রগুলো, ওকে, নক্ষত্রগুলো শূন্যে যে ভেঙে যায় এবং ভেঙে গিয়ে ব্ল্যাক হোলে তোমার পরিণত হয়, এটাই তিনি বলেছিলেন। এবং তুমি একটা জিনিস ভাবো, এটা তিনি 19 বছর বয়সে আবিষ্কার করেছিলেন, মাত্র 19 বছর বয়সে সুব্রমণ্যম চন্দ্রশেখর এটা আবিষ্কার করেছিলেন যে নক্ষত্রগুলো ভেঙে গিয়ে ব্ল্যাক হোলে পরিণত হয়। ক্লিয়ার? এবং এই কারণেই তিনি নোবেল পুরস্কার পেয়েছিলেন। জওহরলাল নেহরু পোর্ট ট্রাস্ট এর পূর্বের নাম কি ছিল? নাভা সেবা পোর্ট, নাভা সেবা ট্রাস্ট, নাভা ওল্ড ট্রাস্ট নাকি নাভা সেবা পোর্ট ট্রাস্ট? তো জওহরলাল নেহরু যে পোর্ট ট্রাস্ট এর পূর্বের নাম কি ছিল? নাভা সেবা পোর্ট ট্রাস্ট। এবং এই যে পোর্টটা সেটা কোথায় অবস্থিত? সেটা কিন্তু অ্যাকচুয়ালি নভি মুম্বাই যাকে বলা হয়, নভি মুম্বাইয়ের যে রায়গড় জেলা, ওকে, রায়গড়, নভি মুম্বাইয়ের রায়গড় জেলায় কিন্তু এই নাভা সেবা পোর্ট ট্রাস্ট বা যেটা বর্তমান নাম হচ্ছে জওহরলাল নেহরু পোর্ট ট্রাস্ট, এটা কিন্তু অবস্থিত। আচ্ছা, পারাদ্বীপ বন্দর তোমরা তো জানো, পারাদ্বীপ বন্দর উড়িষ্যা তোমার জগৎসিংহপুর জেলায় কিন্তু অ্যাকচুয়ালি অবস্থিত। ওকে, আরও অনেক বন্দর আছে, সেগুলো বিভিন্ন ভিডিওর মাধ্যমে বলতে থাকবো। তো চলো নেক্সট কোশ্চেন, নিচের কোনটি ফুলের মহিলা প্রজনন অংশ? দেখো কলঙ্ক, পিস্টিলি নাকি পিস্টিল, ডিম্বাশয়, ডিম্বাণু। আমাকে কি বলেছে? দেখো বলেছে মহিলা প্রজনন অংশ। দেখো ডিম্বাশয়ও কিন্তু মহিলার,
মানে ফুলের মহিলাদের অংশ, মানে মহিলা ফুলের অংশ, অ্যাকচুয়ালি এটাই বলতে চাইছি। ডিম্বাণু, ঠিক আছে, কলঙ্ক, কিন্তু আমাকে বলেছে প্রজনন অংশ বলেছে, তো যেটা অ্যাকচুয়ালি এর সঠিক অ্যান্সার হয় কিন্তু পিস্টিল। তো এটা কিন্তু আবার গ্রুপ ডিতে দিয়েছিল। তো এই টাইপের কোশ্চেনই কিন্তু অ্যাকচুয়ালি রেল পছন্দ করে, তোমাকে এমন এমন জিনিস দেবে যেটা কনফিউশন। দেখো এখানে ডিম্বাণুও অ্যান্সার হয়, ডিম্বাশয়ও অ্যান্সার হয়, সেটাও মহিলা প্রজনন অংশ ফুলের, কলঙ্কও সেটা, আবার পিস্টিলও সেটা, কিন্তু এটার পারফেক্ট অ্যান্সার কোনটা হয়? তো পারফেক্ট অ্যান্সার কিন্তু পিস্টিল হবে। ক্লিয়ার? তো কোনটা পিস্টিল আমি কিন্তু তোমাদের এরপরে যখন সায়েন্স ক্লাস করাবো তখন ভিডিও মানে ছবি এঁকে তোমাকে সমস্ত জিনিস তোমাকে কিন্তু বলে দেবো। এবং সবথেকে গুরুত্বপূর্ণ যেটা, আমি টোটালি এনসিইআরটি ফলো করে তোমাদের বলবো, এবং আমি ইংলিশ এবং বাংলা প্যারালালি বলবো, যাতে তোমাদের অনেক কোশ্চেন তোমরা জানো সায়েন্সের, বিশেষ করে গ্রুপ ডি যে রেল সায়েন্সের কোশ্চেন দেয়, অপশানগুলো কিন্তু ইংলিশে দেয়, কোশ্চেনটা বাংলায় দেয় কিন্তু অপশানগুলো ইংলিশে দেয়। অনেক সময় বাংলা থাকে, অনেক সময় বাংলায় থাকে না। তো এই কারণে বাংলা ইংলিশ দুটো মিলে বলবো যাতে তোমাদের বুঝতে সুবিধা হবে। নেক্সট কোশ্চেন, গান্ধীজি 1924 সালে বেলেগাঁও কততম ভারতীয় জাতীয় কংগ্রেসের অধিবেশনে সভাপতিত্ব করেন? অর্থাৎ তিনি যে বেলগাঁও অধিবেশনে সভাপতিত্ব করেন 1924 সালে, সেটা কততম ছিল? এটাই হচ্ছে আমাদের কোশ্চেন। তো রাইট অ্যান্সার কি বলছে সেটা মনে রাখবে, 39তম অধিবেশন ছিল। ক্লিয়ার? 39তম অধিবেশনে কিন্তু গান্ধীজি এই বেলগাঁও অধিবেশনে সভাপতিত্ব করেছিলেন। নেক্সট কোশ্চেন, নিচের কোনটি আমাদের দেহের বিপাক ও রাসায়নিক বিক্রিয়াকে ত্বরান্বিত করতে সাহায্য করে? দেখো বিপাক এবং রাসায়নিক বিক্রিয়াকে ত্বরান্বিত করে বলেছে। পাকস্থলী, এখানে তো বিপাক হয়। ভিল্লি, এটা একটা পর্দা টাইপের। এনজাইম আর গ্যাস্ট্রিক গ্রন্থি। তো এইখানে যে অ্যান্সার, সঠিক অ্যান্সার সেটা কিন্তু এনজাইম হবে। অ্যাকচুয়ালি এনজাইম অর্থাৎ উৎসেচকের কাজই হচ্ছে পরিপাকে সহায়তা করা এবং রাসায়নিক বিক্রিয়া আমাদের হচ্ছে সেই বিক্রিয়াকে ত্বরান্বিত করা। অর্থাৎ তোমাকে পরীক্ষায় এরকমও দিতে পারে যে নিচের কোনটি অনুঘটকের মধ্যে কাজ করে, আমাদের শরীরে অনুঘটকের মতো কাজ করে, কারণ অনুঘটক অ্যাকচুয়ালি রাসায়নিক বিক্রিয়াকে ত্বরান্বিত বা মন্দীভূত করে। তো তখনও কিন্তু অ্যান্সার হবে এনজাইম। চলো পরবর্তী কোশ্চেন, সেবি কত সালে স্থাপিত হয়? 1972, 1976, 1992 নাকি 1988? তো 1988 সালে কিন্তু এই সেবি, সিকিউরিটি এক্সচেঞ্জ বোর্ড অফ ইন্ডিয়া যেটা, তো এটা প্রতিষ্ঠিত হয় 1988 সালে। নিম্নলিখিত কোন পর্বত ভারতকে দুটি ভাগে ভাগ করেছে? হিমালয় পর্বত, আরাবল্লী পর্বত, বিন্ধ্য পর্বত নাকি কোনোটি নয়? তো রাইট অ্যান্সার বিন্ধ্য পর্বত কিন্তু ভারতকে দুটি ভাগে ভাগ করেছে। ভারতের কোন মোগল সম্রাট সূর্য পূজার প্রচলন করেন? বাবর, ভীষণই গুরুত্বপূর্ণ, হুমায়ুন, ঔরঙ্গজেব নাকি আকবর? তো সূর্য পূজার প্রচলন করেন মনে রাখবে সম্রাট আকবর কিন্তু এই সূর্য পূজার প্রচলন করেন। এই কারণে এই যে মুঘল সম্রাটের মধ্যে সবথেকে মানে আমার মনে হয়, আমি যেটুকু ইতিহাস জানি, তো সবথেকে বাজে হচ্ছে ঔরঙ্গজেব। আর আকবর কিন্তু তিনি কিন্তু একটু ধর্মসহিষ্ণু ছিল, অসহিষ্ণু ছিল না। ধর্মসহিষ্ণু না অসহিষ্ণু, মানে আমি বলতে চাইছি অন্যের ধর্মের প্রতি তার কিন্তু এরকম না যে তার ধর্ম খারাপ আমার ধর্মই শুধু ভালো, এরকম না। তিনি কিন্তু ধর্মের ব্যাপারে একটু ধর্মনিরপেক্ষ যাকে বলা হয় সেটা কম বেশি আকবর কিন্তু ছিলেন, এবং তিনি কিন্তু সূর্য পূজার প্রচলন করেছিলেন। আর আকবরই কিন্তু দিন ইলাহি প্রথা তৈরি করেছিলেন। কপিলধারা জলপ্রপাত কোন রাজ্যে অবস্থিত? মধ্যপ্রদেশ, তামিলনাড়ু, মহারাষ্ট্র, কর্ণাটক? তো রাইট অ্যান্সার কী হবে? মধ্যপ্রদেশ। মধ্যপ্রদেশে শুধু মধ্যপ্রদেশ জানলে হবে না, তোমাকে এটাও দিতে পারে কোথায়? মধ্যপ্রদেশের অমরকণ্টক যে অঞ্চল সেখানে কিন্তু এই কপিলধারা জলপ্রপাত অবস্থিত। এর সাথে দেখো যে তোমাকে এটা দিতে পারে যে ভারতের মানে এশিয়ার মধ্যে যে উচ্চতম জলপ্রপাত কোনটা? তো সেটা পরীক্ষায় আসে যে এশিয়ার সর্বোচ্চ জলপ্রপাত কোনটি? তো বানজিঅফ ডেটিয়ান জলপ্রপাত। ক্লিয়ার? এটা হচ্ছে এশিয়ার। ওকে, আর বাকি জলপ্রপাত, যোগ জলপ্রপাত কোথায় আছে এগুলো কিন্তু কর্ণাটকে, যেমন এগুলো কিন্তু তোমাদের মাথায় রাখতে হবে। ভারতের কোন স্বাধীনতা সংগ্রামী কুইক সিলভার নামে পরিচিত? ভীষণই গুরুত্বপূর্ণ, কোন স্বাধীনতা সংগ্রামী কুইক সিলভার নামে পরিচিত? আচ্ছা, সায়েন্সে কুইক সিলভার কাকে বলা হয় বলতে পারবে? সায়েন্সে কুইক সিলভার বলা হয় মার্কারিকে। হ্যাঁ, এটা একটু বলে দিলাম। তো মার্কারি কিন্তু কোনো স্বাধীনতা সংগ্রামী না, সায়েন্সের ক্ষেত্রে মানে বিজ্ঞানে কুইক সিলভার বলা হয় মার্কারিকে। আচ্ছা, তো বালগঙ্গাধর তিলক, খান আব্দুল গফর খান, চন্দ্রশেখর আজাদ নাকি বাসুদেব বলবন্ত ফাঁদকে? তো রাইট অ্যান্সার কী হবে? রাইট অ্যান্সার অপশান নাম্বার সি, চন্দ্রশেখর আজাদকে কিন্তু বলা হয় কুইক সিলভার। মনে রেখো, চন্দ্রশেখর আজাদকে বলা হয়
কুইক সিলভার। কোথায় মোপলা বিদ্রোহ হয়েছিল? বিহার, বাংলা, কেরালা নাকি অসম? তো কেরালায় কিন্তু মোপলা বিদ্রোহ কেরালায় সংগঠিত হয়েছিল। নেক্সট কোশ্চেন, ভারতের উদ্যান শহর কাকে বলা হয়? তো অন্ধ্রপ্রদেশ, জামশেদপুর, বেঙ্গালুরু নাকি উদয়পুর? তো বেঙ্গালুরু, কর্ণাটকের বেঙ্গালুরুকে কিন্তু বলা হয় ভারতের উদ্যান শহর। দেখো অমৃতসরকে যেমন স্বর্ণ শহর বলা হয়, এগুলো একটু জেনে রাখো। অমৃতসর স্বর্ণ শহর। তারপরে মাদুরাইকে বলা হয় কি? দক্ষিণ ভারতের কাশী বা উৎসবের শহর। তো উৎসবের শহর, উৎসবের শহর কাকে বলা হয়? মাদুরাই বা দক্ষিণ ভারতের কাশী। যেমন আমেদাবাদকে কী বলা হয়? আমেদাবাদ, এখানে জামশেদপুর আছে, যাই হোক আমেদাবাদকে ভারতের ম্যানচেস্টার বলা হয়। দক্ষিণ ভারতের ম্যানচেস্টার কাকে বলা হয়? দেখো ভারতের ম্যানচেস্টার কাকে বলা হয়? আমেদাবাদকে। মনে রেখো, কিন্তু আমি জাস্ট এর সাথে সাথে একটু বলে দিচ্ছি, এই কারণেই জিনিসগুলো একবার করে শুনলে তোমাদের মনে থাকবে। যদি বলা হয় ভারতের ম্যানচেস্টার কাকে বলা হয়, তখন হবে আমেদাবাদ। ওকে, আমেদাবাদ। কিন্তু যদি বলা হয় দক্ষিণ ভারতের ম্যানচেস্টার কাকে বলা হয়, তখন হবে কোয়েম্বাটুর। কোয়েম্বাটুর। দক্ষিণ ভারতের ম্যানচেস্টার কাকে বলা হয়? কোয়েম্বাটুর। উত্তর ভারতের ম্যানচেস্টার কাকে বলা হয়? কানপুর। উত্তর ভারতের ম্যানচেস্টার বলা হয় কানপুর। তাহলে দেখো তিনটে জিনিস পেলে, ভারতের ম্যানচেস্টার আমেদাবাদ, দক্ষিণ ভারতের ম্যানচেস্টার কোয়েম্বাটুর, উত্তর ভারতের ম্যানচেস্টার কানপুর। মুম্বাইকে তো অনেক কিছু বলা হয়, ভারতের ভেনিস, ভারতের হলিউড, ভারতের প্রবেশদ্বার, ভারতের মূলধনের রাজধানী। ওকে, আচ্ছা, তারপরে দক্ষিণ ভারতের প্রবেশদ্বার বলা হয় চেন্নাই, তোমরা জানো দক্ষিণ ভারতের প্রবেশদ্বার। সেরকম যদি বলা হয় সুন্দরবনের প্রবেশদ্বার, এগুলো কিন্তু খুব আসে, তাই বলেছি। সুন্দরবনের প্রবেশদ্বার কাকে বলা হয়? ক্যানিং। ক্যানিংকে বলা হয় কি? সুন্দরবনের প্রবেশদ্বার। পাহাড়ের রানী কাকে বলা হয়? দার্জিলিংকে। দাক্ষিণাত্যের রানী পুনেকে। আরব সাগরের রানী কোচিকে। কলকাতাকে তো সিটি অফ জয় তোমরা জানো, সিটি অফ জয় বলা হয়। আরও অনেক কিছু আছে, মন্দিরের শহর বারাণসী। ভারতের মক্কা কাকে বলা হয়? তোমার হচ্ছে সুরাটকে, তাই না? আর এইখানে তোমার জামশেদপুর যদি বলিস, জামশেদপুর অ্যাকচুয়ালি স্টিল ফ্যাক্টরি বা স্টিল সিটি বলা হয়, কিন্তু জামশেদপুরে আর একটা নাম আছে, পিটসবার্গ। ঠিক, ভারতের পিটসবার্গ কাকে বলা হয়? তো জামশেদপুরকে কিন্তু ভারতের পিটসবার্গ বলা হয়। চলো, অনেক আছে, এগুলো বলে শেষ হবে না, তো যত ভিডিও আসবে ভিডিওর মাধ্যমে আমি বলতে থাকবো। ব্রিটিশ ভারতের প্রথম মহিলা অনার্স গ্র্যাজুয়েট কে ছিলেন? চন্দ্রমুখী বসু, আনন্দী গোপাল যোশী, কাদম্বিনী গাঙ্গুলি নাকি কামিনী রায়? বলেছে দেখো ব্রিটিশ ভারতের প্রথম মহিলা অনার্স গ্র্যাজুয়েট কিন্তু কামিনী রায়, কাদম্বিনী গাঙ্গুলি করে ফেলো না। দেখো এটা যদি অনার্স না দিয়ে যদি বলতো ব্রিটিশ ভারতের প্রথম মহিলা গ্র্যাজুয়েট কে ছিলেন, তখন কিন্তু তোমরা চন্দ্রমুখী বসু আর হচ্ছে কাদম্বিনী গাঙ্গুলি দিতে, বা যাই হোক এদের মধ্যে একটা অপশান থাকতো। কিন্তু আমাকে বলেছে প্রথম মহিলা অনার্স গ্র্যাজুয়েট, তখন কিন্তু অ্যাকচুয়ালি কামিনী রায়। তাও আমার এটা একটু কনফিউশন টাইপের সব কিছু লাগছে, তবে আমার অ্যান্সার আশা করি ঠিক আছে। তবুও আমি তোমাদের বললাম, এটা তোমরা একটু দেখে নিও। যদি কোনো গণ্ডগোল থাকে তোমরা প্লিজ কমেন্ট বক্সে তোমরা কেউ একজন জানিয়ে দিও। ক্লিয়ার? আর যদি ঠিক থাকে তাহলে ঠিক আছে, তাহলে কোনো অসুবিধা নেই। চলো পরবর্তী কোশ্চেন। সংবিধানের কত নং ধারা অনুযায়ী বলা হয়েছে যে ভারতের একজন উপরাষ্ট্রপতি থাকবে? 72, 58, 62 নাকি 63? তো রাইট আনসার কোনটা হবে? রাইট আনসার 63 নং ধারায় বলা হয়েছে ভারতের একজন উপরাষ্ট্রপতি থাকবে। আর বর্তমানে উপরাষ্ট্রপতি কে? কমেন্টে জানাও বর্তমান উপরাষ্ট্রপতি। অতি সক্রিয় হওয়ায় কি বলছে? অতি সক্রিয় হওয়ায় তা বায়ুর সাথে বিক্রিয়া করে, এই কারণে ফসফরাসকে গ্যাসের মধ্যে ডুবিয়ে সংরক্ষিত করা হয়। আচ্ছা, এখানে তার আগে অতি সক্রিয় হয়, তার আগে এখানে কিছু একটা ছিল, সেই ছিল বলতে ওটা ছিল সাদা ফসফরাস, এরকম কিছু ছিল, সাদা ফসফরাস। ক্লিয়ার? তো সাদা ফসফরাস অ্যাকচুয়ালি অতি সক্রিয় হওয়ার জন্য একে তা বায়ুর সাথে ডিরেক্টলি বিক্রিয়া করে, তাহলে বিক্রিয়া করলে ফসফরাস তো নষ্ট হয়ে যাবে। তো এই কারণে ফসফরাসকে কিসের মধ্যে সংরক্ষিত করা হয়? পারদ, অ্যালকোহল, কেরোসিন নাকি জল? তো রাইট আনসার জলের মধ্যে কিন্তু এই সাদা ফসফরাসকে সংরক্ষণ করা হয়, বা ফসফরাসকে পরীক্ষা তোমাকে যদি ফসফরাসও দেয় তাও তুমি অ্যান্সার দেবে যে জল। কেরোসিনে সংরক্ষণ করা হয়, যেমন সোডিয়ামকে তোমরা অনেকেই জানো যে সোডিয়ামকে কেরোসিনে সংরক্ষণ করে রাখতে হয়। ওকে, আচ্ছা, সাধারণত ফসফরাস যদি যেগুলো বেশি পরিমাণে পাওয়া যায়, মনে রাখবে সাদা, কালো আর লাল, এই তিনটে ফসফরাস বেশি পরিমাণে পাওয়া যায়। এবার পরীক্ষা আসতে পারে যে আমাদের যে দেশলাই বাক্স,
তোমরা দেশলাই দেখেছো, এবং দেশলাইয়ের সাইডে সেই লাল 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 ফোঁটা ফোঁটা থাকে, যেখানে আমরা ম্যাচ স্টিক ঘষে আগুন জ্বালাই। তো এই যে লাল লাল যে অংশটা থাকে সেটা অ্যাকচুয়ালি লাল ফসফরাস, তো রেড ফসফরাস। এবার তোমাকে পরীক্ষায় দিতে পারে যে সাদা ফসফরাস এবং লাল ফসফরাসের মধ্যে কোনটি বিষাক্ত। তো মনে রাখবে সাদা ফসফরাস কিন্তু বিষাক্ত, লাল ফসফরাস অতটাও বিষাক্ত না। এবং সাদা ফসফরাস শুধু বিষাক্তই নয়, সেটা কিন্তু সহজে আগুন ধরে যায়, মানে বায়ুর সাথে কি সহজেই বিক্রিয়া করে। এই কারণে সাদা ফসফরাসকে কিন্তু সংরক্ষণ করতে হয় জলের মধ্যে ডুবিয়ে। চলো নেক্সট কোশ্চেন। সোমপেষ্ণ জনজাতি কোথায় দেখা যায়? কাঞ্চনজঙ্ঘা, নীলগিরি, নিকোবর নাকি নিউগিনি? তো নিকোবরে কিন্তু এই জনজাতি দেখতে পাওয়া যায়। নেক্সট কোশ্চেন। নিচের কোনটি সবচেয়ে হালকা মৌল? হাইড্রোজেন, হিলিয়াম, লিথিয়াম, সোডিয়াম? তো সবচেয়ে হালকা মৌল হচ্ছে হাইড্রোজেন, এবং তারপরেই হচ্ছে হিলিয়াম। এবং হিলিয়ামে তোমরা জানো হিলিয়ামকে কিন্তু ওই যে বেলুন, যেটা বেলুনে কোন গ্যাস ভরা হয়, তো তোমরা জানো হিলিয়াম গ্যাস। এবং হিলিয়াম সম্বন্ধে আরেকটা দুর্দান্ত জিনিস তোমাদের কাছে দিয়ে রাখি, মনে রাখবে হোল পিরিয়ডিক টেবিল, টোটাল পিরিয়ডিক টেবিলে যতগুলো মৌল আছে তার মধ্যে হিলিয়ামের সবথেকে আয়নীয় ভবন শক্তি সবথেকে বেশি থাকে, এটা কিন্তু মনে রেখো, ওকে। আর যদি বলা হয় সবথেকে তড়িৎ-ঋণাত্মক কে, তো তড়িৎ-ঋণাত্মক সবচেয়ে তড়িৎ-ঋণাত্মক হচ্ছে ফ্লুরিন। আর যদি বলা হয় সবথেকে ইলেকট্রন আসক্তি কার বেশি বা ইলেকট্রন অ্যাফিনিটি, দেখো ভালো করে শুনে নাও আমি কি উচ্চারণ করছি। যদি বলা হয় পর্যায় সারণীর যত মৌল আছে সবথেকে আয়নাইজেশন এনার্জি বা আয়নীয় ভবন শক্তি বা ইলেকট্রন ছেড়ে দেওয়ার ক্ষমতা, ব্যাপারটা হচ্ছে এরকম, হ্যাঁ, মানে ইলেকট্রন বার করতে বেশি শক্তি লাগে কার, তো সেটা হবে হিলিয়াম। মনে রাখবে কিন্তু হিলিয়াম হচ্ছে আয়নীয় ভবন শক্তি সবথেকে বেশি। আর সবথেকে তড়িৎ-ঋণাত্মক মৌল কোনটা, সেটা হবে ফ্লুরিন। ক্লিয়ার? আচ্ছা, আর সবথেকে ইলেকট্রন আসক্তি বা ইলেকট্রন অ্যাফিনিটি কোনটা, সেটা হবে ক্লোরিন। তো এই জিনিসগুলো কিন্তু মনে রেখো, ওকে। আর লিথিয়াম হচ্ছে কি, লিথিয়াম হচ্ছে হালকা ধাতু। যদি বলা হয় সবচেয়ে হালকা ধাতু কি, লিথিয়াম। আর যদি বলা হয় জলের চেয়ে হালকা ধাতু কি, তখন হবে সোডিয়াম। ক্লিয়ার? এবং সোডিয়ামকে কিন্তু এই কেরোসিনে ডুবিয়ে রাখতে হয়। এবং সোডিয়াম সবথেকে সফট মেটাল, মনে রাখবে যে তোমাকে পরীক্ষায় এরমও দেয় নিচের কোন ধাতুটি নরম ধাতু, তখন সোডিয়াম এবং পটাশিয়াম তোমাদের অপশানে থাকবে। যদি দুটো থাকে তাহলে অপশান এ বি মানে দুটোই হবে, সেরকমভাবেই দেবে। বা তোমাকে এরমও কোশ্চেন দিতে পারে যে নিচের কোন ধাতুটি জলের সঙ্গে ডিরেক্টলি বিক্রিয়া করে, তো মনে রাখবে সোডিয়াম জলের সঙ্গে ডিরেক্টলি বিক্রিয়া করে। বা হাতে তুমি যদি সোডিয়াম রেখে দাও তাহলে সোডিয়াম ওই হাতেই তোমার সাথে রাসায়নিক বিক্রিয়া করে হাত ঘা পর্যন্ত করে দিতে পারে, ও যতক্ষণ এই বায়ুর অক্সিজেনের সাথে বিক্রিয়া শুরু করে দেবে। জয় জওয়ান জয় কিষাণ এই বিখ্যাত উক্তিটি কার? নেতাজি সুভাষচন্দ্র বসু, লাল বাহাদুর শাস্ত্রী, মোহাম্মদ ইকবাল নাকি রাজীব গান্ধী? তো জয় জওয়ান জয় কিষাণ এই যে বিখ্যাত উক্তি, সেটা হচ্ছে লাল বাহাদুর শাস্ত্রী। নেক্সট, নিচের কোনটি স্কেলার রাশি? আচ্ছা, স্কেলার রাশি মানে কি? তো যেসব রাশি শুধুমাত্র মান আছে, যেমন আমি যদি বলি ওই বস্তুটি এত মিটার লম্বা, তার মানে আমি দৈর্ঘ্যের কথা বলছি, ওর শুধু মান আছে, কিন্তু ওর বলতে পারি যে ওই বস্তুটি এত মিটার লম্বা, পূর্ব দিকে এত মিটার লম্বা, আমরা পশ্চিম দিকে এত মিটার লম্বা, মানে কোনো দিক বা অভিমুখ মাপছি তা তো না। তা যে বস্তু শুধুমাত্র মান মাপা যায়, কোনো দিক বা অভিমুখ মাপা যায় না বা নির্দেশ করে না, সেটাই হচ্ছে স্কেলার রাশি। তো বল, দেখো বল যদি আমরা প্রয়োগ করি, আমরা যেদিকে বল প্রয়োগ করব সেই দিকেই বস্তুটা যাবে। তার মানে কি, বলের একটা মানও আছে, মানে আমরা একটা নির্দিষ্ট হারে বলটা প্রয়োগ করব এবং তার একটা নির্দিষ্ট দিকে যাবে, তাহলে বল হচ্ছে ভেক্টর রাশি। ওজন আমরা যদি কোনো কিছু চাপাই, ওজন মানেও তো অ্যাকচুয়ালি বল, মানে ওজন অ্যাকচুয়ালি আমরা ওজন মানে কি, ভর। সেই ভরটা বিভিন্ন জায়গায় বিভিন্ন অভিকর্ষজ টানের উপর ভিত্তি করে সেই ওজনটা হয়। তার মানে কি, ওজনেরও একটা মানও আছে, দিকও আছে, তাই ওজনও হচ্ছে ভেক্টর রাশি। ভরবেগ এও ভেক্টর রাশি, কিন্তু ভর যদি বলি আমার ভর অমুক কেজি, আরে ভরের মান আছে কিন্তু আমার কোনো দিক নেই, তাই ভর হচ্ছে এখানে স্কেলার রাশি। আশা করি বুঝতে পেরেছো জিনিসগুলো। নেক্সট, নিচের যুগ্মগুলির মধ্যে কোনটি আইসো ইলেকট্রনিক? প্রথম আমাদের যেটা জানতে হবে যে আইসো ইলেকট্রনিক কথার মানে কি। আইসো ইলেকট্রনিক কথার মানে হচ্ছে, দেখো আইসো কথার মানে হচ্ছে সমান বা সম, আর ইলেকট্রনিক মানে হচ্ছে ইলেকট্রন, অর্থাৎ সম ইলেকট্রন যেখানে থাকবে সেখানে হচ্ছে আইসো ইলেকট্রনিক। আমি যদি এনও আর সিওকে বিচার করি, দেখো এখানে যা যা দেওয়া আছে আমি তা করি। দেখো এনও, সিও, আর আছে N2, আর আছে O2, আমি এই চারটে লিখলাম, আর আছে CN।
আচ্ছা, তোমরা নাইট্রোজেন কটা ইলেকট্রন আছে? নাইট্রোজেনের 7টা ইলেকট্রন আছে, আর অক্সিজেনের কটা? 8টা ইলেকট্রন আছে। তাহলে 8টার সাথে কত? 15। তাহলে না, এনও হচ্ছে 15টা ইলেকট্রন টোটাল। সিও কটা ইলেকট্রন আছে? কার্বনের হচ্ছে 6টা, আর অক্সিজেন হচ্ছে 8টা, 8 আর 6 কত? 14টা। তাহলে টোটাল 14টা ইলেকট্রন আছে। নাইট্রোজেন মানে N2 যদি বলি, তাহলে 7 দুগুণী 14টা আছে, আর অক্সিজেন কত? 8 দুগুণী 16টা আছে। কার্বন তোমার কার্বন সায়ানাইড, সরি এটাকে বলা হয় সায়ানাইড আয়ন, যাই হোক CN। তো এটার হচ্ছে কার্বন হচ্ছে 6, আর 6 সাথে 13টা আছে। এবার দেখো আমার সমান সমান কোথায় আছে, দেখো এইখানে 14, এইখানেও 14, অর্থাৎ CO আর N2 যেখানে আছে সেটাই অ্যান্সার হবে। তাহলে অপশান বি, এই দেখো CO আর N2। বুঝতে পেরেছো কীভাবে করতে হবে? তার মানে এই CO আর N2 এই দুটোকে বলা হবে আইসো ইলেকট্রনিক। আশা করি সায়েন্স ঠিক বুঝে পড়লে না, তোমাকে দ্বিতীয়বার সায়েন্স পড়তে হবে না, একবারেই হয়ে যাবে। ক্লিয়ার? চলো পরবর্তী কোশ্চেন। নিচের কোন ভাষাটি সিকিমের প্রধান ভাষা? মনপা, ভুটিয়া, লেপচা নাকি নেপালি? তো সিকিমের প্রধান ভাষা কি? মনপা। মনপা কিন্তু অ্যাকচুয়ালি সিকিমের প্রধান ভাষা। আর সিকিমে যদি বলে উপজাতি, কোন উপজাতি বেশি দেখা যায়, তখন হবে লেপচা উপজাতি। নেক্সট কোশ্চেন, ভারতের জাতীয় সঙ্গীত কত সালে প্রকাশিত হয়? 1882, 1883, 1881 নাকি 1884? ভারতের যে জাতীয় সঙ্গীত সেটা প্রকাশিত হয় প্রথম, সেটা কত সালে? তো রাইট আনসার অপশান এ 1882, 1882 সালে কিন্তু এটা প্রথম প্রকাশিত হয়। আচ্ছা, তার আমলে না, এটা কার আমলে? তো কার আমলে বিশ্ববিদ্যালয়ে সংস্কারের জন্য রাসেল কমিশন গঠিত হয়েছিল? আচ্ছা যাই হোক, রাসেল কমিশন গঠিত হয়েছিল কার আমলে বিশ্ববিদ্যালয় সংস্কারের জন্য? তো লর্ড হার্ডিঞ্জ, লর্ড মিন্টন, লর্ড চেমসফোর্ড নাকি লর্ড কার্জন? তো লর্ড কার্জনের আমলে কিন্তু এই রাসেল কমিশন গঠিত হয়। নেক্সট কোশ্চেন, এবং মনে রাখো এই লর্ড কার্জনের সময় কিন্তু এই বঙ্গভঙ্গ আন্দোলন কিন্তু হয়েছিল লর্ড কার্জনের সময়। চলো, বঙ্গভঙ্গ, এটা বঙ্গভঙ্গর ওকে, বঙ্গভঙ্গর বিরুদ্ধে প্রথম বয়কট আন্দোলনের ডাক দেওয়া হয় কোন পত্রিকায়? সঞ্জীবনী, সমাচার দর্পণ, হিন্দু পেট্রিয়ট নাকি বেঙ্গল গেজেট? ভীষণই গুরুত্বপূর্ণ। বঙ্গভঙ্গ আন্দোলন হয়েছিল কত? 1905-এ, তাই না? 1905 সালের তোমার যত সম্ভব 19শে জুলাই, তাই না? 19শে জুলাই। তো 19শে জুলাই কিন্তু অ্যাকচুয়ালি কী হয়? ঘোষণা হয়েছিল। তো 1905 সালে 19শে জুলাই ঘোষণা হয়, কিন্তু 16ই অক্টোবর কিন্তু অ্যাকচুয়ালি তোমার এই বঙ্গভঙ্গ আন্দোলন যেটা কার্যকর হয় বা বাস্তবায়ন হয় বা শুরু হয়। তো পরীক্ষায় আসতে পারে। এখন কিন্তু এই শুধুমাত্র সাল জানলেই হবে না, ডেটও জানতে হবে। আমি কিন্তু বারবার বলছি, ডেটও কিন্তু জানতে হবে। তোমাকে অপশানে থাকবে, যদি বলা হয় বঙ্গভঙ্গ আন্দোলন কবে শুরু হয়েছিল, তো শুরু হয়েছিল কিন্তু 1905 সালে 16ই অক্টোবর। কিন্তু 19শে জুলাই কী হয়েছিল? 19শে জুলাই ঘোষণা হয়েছিল। আর বঙ্গভঙ্গ আন্দোলন রদ হয় 1911 সালে। ক্লিয়ার? আর কোন পত্রিকায় এই যে বয়কটের ডাক দেওয়া হয়, সেটা কোন পত্রিকায়? ভীষণই গুরুত্বপূর্ণ, মনে রাখবে, সঞ্জীবনী পত্রিকায় কিন্তু এই বঙ্গভঙ্গ আন্দোলনের বিরুদ্ধে প্রথম বয়কটের ডাক দেওয়া হয় সঞ্জীবনী পত্রিকায়। নেক্সট, নিচের কোন ভূমিরূপটি হিমবাহের দ্বারা সৃষ্টি নয়? ড্রামলিন, বারখান, হিমশৈল নাকি কোনোটি নয়? তো বারখান একটা অন্য ধরনের ভূমিরূপ, বালির ভূমিরূপ টাইপের। তো এটা কিন্তু অ্যাকচুয়ালি তোমার হিমবাহের দ্বারা সৃষ্টি নয়। নেক্সট কোশ্চেন, নিচের কোন জাতীয় উদ্যানটি কেরালায় অবস্থিত? নামদাফা ন্যাশনাল পার্ক, নামেরি ন্যাশনাল পার্ক, নাগরহোল ন্যাশনাল পার্ক নাকি মুতুর্থি ন্যাশনাল পার্ক? দেখো এইখানে কেরালায় তো যেসব জাতীয় উদ্যান অবস্থিত সেগুলো হচ্ছে তোমার ইরাভিকুলাম আছে, পেরিয়ার আছে, সাইলেন্ট ভ্যালি আছে, হ্যাঁ, আনামুদি আছে, তারপরে আরও দু একটা আছে, কিন্তু এইখানে তো একটাও নেই। তো আমার মনে হয় এখানে অপশান দিতে ভুল হয়েছে কোনো একটা। ঠিক আছে, কেরালায় কিন্তু অ্যাকচুয়ালি যেগুলো গুরুত্বপূর্ণ সেগুলো আমি একটু বলছি। কেরালায় যেমন পেরিয়ার জাতীয় উদ্যান ভীষণই গুরুত্বপূর্ণ, পেরিয়ার, তারপরে ইরাভিকুলাম, এগুলো খুব পরীক্ষায় আসে। ইরাভিকুলাম জাতীয় উদ্যান, সাইলেন্ট ভ্যালি যে জাতীয় উদ্যান, এগুলো কিন্তু কেরালায় অবস্থিত। যদি এর বাইরে আমি ধরো এখানে যা আছে, আমার এখানে কোনো একটা গণ্ডগোল হয়েছে যে এই যে নামদাফা জাতীয় উদ্যান কোথায় অবস্থিত? অরুণাচল প্রদেশ। এবং অরুণাচল প্রদেশে আর একটা জাতীয় উদ্যান যেটা খুব ইম্পর্টেন্ট, তোমার মৌলিং জাতীয় উদ্যান। ওকে, মৌলিং খুব আসে পরীক্ষায়, যে মৌলিং জাতীয় উদ্যান কোথায় অবস্থিত, সেটাও কিন্তু অরুণাচল প্রদেশে অবস্থিত। তারপরে অন্ধ্রপ্রদেশে যেমন একটা আছে পাপিকোন্ডা জাতীয় উদ্যান, পাপিকোন্ডা তোমার অন্ধ্রপ্রদেশে অবস্থিত। সেরকমভাবে অনেক জাতীয় উদ্যান আছে। আচ্ছা, যদি বলি যে ভারতের সবথেকে বৃহত্তম জাতীয় উদ্যান কি বলো তো? সেটা হচ্ছে হেমিস জাতীয় উদ্যান। হেমিস জাতীয় উদ্যান হচ্ছে ভারতের সবথেকে বৃহত্তম জাতীয় উদ্যান, যেটা আছে কোথায়? তোমার
সেটা হচ্ছে লাদাখে অবস্থিত। ক্লিয়ার? লাদাখে। আরও যেমন আসামের কাজিরাঙা, মানস, নামেরি, হ্যাঁ, তারপরে দিহিং পাটকাই, এটাও আসামে। তারপর রায়মোনা জাতীয় উদ্যান, যেগুলো খুব আসে। উত্তরপ্রদেশের দুধুয়া জাতীয় উদ্যান, ওকে। উত্তরাখণ্ডে যেমন জিম করবেট, তারপরে হচ্ছে তোমার নন্দা দেবী, পুষ্প উপত্যকা জাতীয় উদ্যান, রাজাজি, গঙ্গোত্রী, গোবিন্দ জাতীয় উদ্যান, এগুলো সবই কিন্তু উত্তরাখণ্ডে অবস্থিত। উড়িষ্যায় শিমলিপাল, ভিতরকণিকা, বন্দিপুর, এগুলো কিন্তু এরকম মুখে মানে চলে আসতে হবে, নাম রাজ্যের নাম সঙ্গে সঙ্গে জাতীয় উদ্যান যেন মাথায় চলে আসে। তো এইভাবে কিন্তু পড়তে হবে। তাহলে মুতুর্থি, এই মুতুর্থিটা কোথায় আছে? মুতুর্থি কিন্তু অ্যাকচুয়ালি তামিলনাড়ু আছে, ওকে। তামিলনাড়ুতে মুতুর্থি, মধুমালাই, এগুলো কিন্তু সব তামিলনাড়ুতে অবস্থিত। তো চলো পরবর্তী কোশ্চেন। নিচের কোন খেলার সঙ্গে সুলতান জোহর কাপ জড়িত? ক্রিকেট, হকি, ফুটবল নাকি গলফ? তো সুলতান জোহর কাপ এটা জড়িত কোন খেলার সঙ্গে? এটা হচ্ছে হকি খেলার সঙ্গে। হকির জাদুকর কাকে বলা হয়? ধ্যানচাঁদকে, তোমরা সকলেই জানো। পরবর্তী কোশ্চেন। নিচের কোন ধরনের ব্যাংক অ্যাকাউন্টধারী, মানে যে অ্যাকাউন্ট করেছে, কোনো সুদ পায় না? কারেন্ট অ্যাকাউন্ট, সেভিংস অ্যাকাউন্ট, রেকারিং ডিপোজিট অ্যাকাউন্ট নাকি পেনশন অ্যাকাউন্ট? তো মনে রাখবে কারেন্ট অ্যাকাউন্ট, যেটা সিসি বলা হয়, তো সেখানে কিন্তু অ্যাকাউন্টধারী যে অ্যাকাউন্ট করেছে সে কিন্তু কোনো সুদ পায় না। নেক্সট কোশ্চেন। যে আমাদের তো 40 করেই, তো যাই হোক, এই হচ্ছে সেশন 6। তো আজকে শেষ হলো। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই তোমরা লাইক করো, একটু বেশি বেশি করে লাইক করো। লাইক মে কঞ্জুসি মত করো, ওকে। লাইক করো, কমেন্ট করো। কমেন্ট যদি কোনো আমি যেগুলো কোশ্চেন চাইছি সেই কোশ্চেনগুলো তোমরা কমেন্টে জানাতে পারো, বা যেগুলো আমার একটু অসুবিধা থাকতেই পারে, সব কিছু মনে নাই থাকতে পারে অনেক সময়, তো সেইগুলো যেগুলো বলছি তোমাদের কাছে একটু কনফিউশন, সেগুলো কমেন্টে জানিও, অন্যদের একটু সুবিধা হবে কমেন্ট দেখলে। আর এরকম আরও ভিডিও পেতে চাইলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে হবে। সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটা অন করে দিও, যাতে আমি যখন ভিডিওটা আপলোড করব তখন তোমাদের কাছে নোটিফিকেশান চলে যাবে। তো দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। ততক্ষণ ভালো থেকো, সুস্থ থেকো। আর আমার নিশ্চয়ই তোমাদের যে টেলিগ্রাম চ্যানেলটা মনে আছে, সন্তু একাডেমি টেলিগ্রাম চ্যানেল, সেখানে কিন্তু জয়েন হয়ে যেতে পারো। আমরা কিন্তু পিডিএফ সেখানেই প্রোভাইড করে দেবো।